চলো নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে এই সময় সবচেয়ে বড় দাবি, সে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রাখা হচ্ছে বারবার। প্রায় প্রত্যেক সংগঠন নিজেদের মতন করে দাবিগুলো উত্থাপন করে মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে দিচ্ছে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠন সম্পাদক, রাজ্য সম্পাদক অজয় পালের নেতৃত্বে প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। তাদের বক্তব্যের অন্যতম দাবি কেন্দ্রীয় হারে সেখানে দিয়ে দেওয়া, তার পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠন করা, ইউজিটি, জিটি, পিজিটির যে বেতন বৈষম্য রয়েছে, গ্রেড পে সংক্রান্ত যে বৈষম্য রয়েছে তা দূর করা, কেন্দ্রীয় সরকারের শিক্ষকদের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষকদের গ্রেড পের ব্যবধান কমিয়ে আনা বা ব্যবধান সেখানে শূন্যে আনা, ব্যবধান সেখানে দূর করা ইত্যাদি দাবিগুলো উত্থাপন করা হয়েছে। বলা ভালো, দাবিগুলোকে জোরালো করা হয়েছে। শিক্ষক সংগঠন নেতৃত্ব মনে করেন যে এই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে খুব সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ তিনি অষ্টম বেতন কমিশন গঠন করতে পারেন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনে শিলমোহর দিয়েছে। হয়তো সেদিক থেকে সুসংবাদ কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের কাছে পৌঁছে গেছে বা নোটিফিকেশন জারির মাধ্যমে আরও যে সুযোগ সুবিধা আছে সেটা পৌঁছে যাবে এবং খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য ডিএডিআর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। সেদিক থেকে 22% ডিএ পানা রাজ্যের শিক্ষক কর্মচারীরা, তাদের জন্য কি সুসংবাদ আসছে? আমরা আমাদের মতন করে বিভিন্ন সময় আলোচনার প্রেক্ষাপটে বিষয়গুলো উত্থাপন করে আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করেছি, আজও আলোচনা করব। সেখানে সেপ্টেম্বর মাসের 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আসন্ন বিধানসভার অধিবেশন। যেহেতু বিগত দুটো বিধানসভার অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএডিআর ঘোষণা করেছেন, এবারও আশায় আছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে জিপিএটি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সরব হয়েছে। টিজিটি, এসপি রোড থেকে শুরু করে দিগ্বিজয় ভবনের টিএসিসিও এই বিষয়গুলো উত্থাপন করেছে এবং প্রায় প্রত্যেক সংগঠন সেখানে কর্মসূচি সংগঠিত করে কিংবা নিজেদের বক্তব্য উপস্থাপন করে তাদের দাবিগুলো পেশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই সময় শিক্ষক কর্মচারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করছে বা চেষ্টা করে যাচ্ছে, এই কারণে যে ডাক্তার মানিক সাহার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে। কেনের ব্যাখ্যায় এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকে বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন একজন চিকিৎসক, তিনি অধ্যাপক ছিলেন, চিকিৎসক ছিলেন, তারপর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি উপলব্ধি করেছেন, শুধু তাই নয়, তিনি সাক্ষী এ রাজ্যের শিক্ষক কর্মচারী এবং অবশ্যই সরকারের অধীনস্থ যারা আছেন তারা কিভাবে আর্থিক বঞ্চনার শিকার হয়েছেন। কোট আনকোট বক্তব্য গিয়ে অনেকে বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীও আর্থিক বঞ্চনার শিকার হয়েছিলেন ডাক্তার অধ্যাপক হিসাবে। সেদিক থেকে সেই সময় তিনি আদালতে গিয়েছিলেন। ঠিক তার পাশাপাশি আরো একটি কথা খুব যুক্তিসঙ্গত রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে, সেটা হলো রাজ্যের শিক্ষক থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুধীর রঞ্জন মজুমদার। তিনি উপলব্ধি করেছিলেন এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য কি করতে হবে, কর্মচারীদের কি চাহিদা এবং তাদের কি দাবি, এবং লাগাতার ধর্মঘট থেকে শুরু করে এই রাজ্যের বুকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের দারুণভাবে যে কথাগুলো প্রায় প্রতিদিন আমরা শুনি বা বিভিন্ন মহল থেকে প্রায় প্রতিদিন প্রচার করা হয়, সেদিক থেকে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে বলা হচ্ছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার যে দৃষ্টান্ত কিংবা ইতিহাস গড়েছিলেন চতুর্দশ অর্থ কমিশন গঠন করে, ঠিক তার পর কোনো মুখ্যমন্ত্রী সেই ইতিহাস গড়ে তুলতে পারেননি বলে শিক্ষক কর্মচারীদের একটা অংশের দাবি। এবার ডাক্তার মানিক সাহার কাছে সেই সুবর্ণ সুযোগ এসছে, কারণ এই সময় কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করে নিয়েছে। রাজ্যের শিক্ষক কর্মচারীরাও সেখানে এই আশা করতে পারে রাজ্য সরকারের কাছে। আর টেট শিক্ষকদের তরফে সাংবাদিক সম্মেলনে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। ডাক্তার মানিক সাহা কি সেই ইতিহাস গড়ে তুলবেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ডাক্তার মানিক সাহা কি ডিএ ব্যবধান শূন্যে নামিয়ে আনবেন, 22% মিটিয়ে দেবেন, সেই দাবি উঠেছে। কারণ আগামী বছর 2026 সাল লাগু হচ্ছে কিংবা কার্যকর হচ্ছে ষোড়শ অর্থ কমিশন। আর ষোড়শ অর্থ কমিশন কার্যকর মানে পঞ্চদশ অর্থ কমিশনের সমস্ত কিছু সেখানে মিটিয়ে দিতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। কথা বলুন, লাইভে আছেন। আমি কয়েকদিন
আপনি লাইভে আছেন? হ্যাঁ স্যার, দীর্ঘদিন ধরে স্পেশাল এক্সিকিউটিভ এটা আটকিয়ে রয়েছে। তো মুখ্যমন্ত্রী বলতে অতি শীঘ্রই তো অতি শীঘ্রই এটার মানে কি, এটা একটু বুঝলাম না। মুখ্যমন্ত্রীর কাছে আপনারা প্রশ্ন আছেন যে শীঘ্রই বলতে বলতে আজ কতটা দিন চলে গেল, স্পেশাল এক্সিকিউটিভের আজ পর্যন্ত পরিকল্পনাই নেই সরকারের। জীবনকে সবাই একজনের পর একজন বিবৃতি দিয়ে যাচ্ছে যে অতি শীঘ্রই কথা, যে মানে মাহিত্যটা এটাতেই এরা হারিয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে স্পেশাল এক্সিকিউটিভ এই বিষয়টা নিয়ে আপনারা মানে সরকারের কাছে উপস্থাপনা করবেন যে একদিন তো বিলম্বিত করছে। নমস্কার। ঠিক রাজ্যে শিক্ষক কর্মচারীদের কাছে আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে 2026 সালে সেখানে ষোড়শ অর্থ কমিশন কার্যকর হলে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক সমস্ত বকেয়া সেখানে মিটিয়ে দিতে হবে। তাহলে ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে সে টাকা কমিটেড করবে, অন্যথায় রাজ্যের শিক্ষক কর্মচারীর আর্থিক বঞ্চনার শিকারই হবেন। শুধু তাই নয়, রাজ্যেও তার আর্থিক প্রভাব পড়বে, সে কথা বলছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিলুনিয়া থেকে বলছি। হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। বলছি, আমি কালকেও বলেছিলাম, পরশু বলছিলাম, বলছি এখন রাজ্য যেটা বলছে অর্থনীতি কোনো সমস্যা নেই দেখ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা অনিয়মিত কর্মী রয়েছিল, আমি কালকে একটা কথা বলছিলাম, 15 বছর 20 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তারা অনেকে অসুস্থতার কারণে ঘরে ঢুকে গেছে, অনেকে মনে করেন চাকরি শেষ হয়ে বাড়ি চলে গেছে, তাদের পরিবারের কি, তাদের ভবিষ্যৎ কি, এমন কোন সরকার চিন্তা না করে যারা বাড়িয়ে দিচ্ছে, মানে কি যারা অলরেডি চাকরি করছে, যারা বেতন অলরেডি 70,000 টাকা, 80,000 টাকা, 50,000 টাকা, তাদেরকে আবার বাড়িয়ে দিয়ে কি হবে? যারা বেকার রয়েছে বা যারা অনিয়মিত, যারা বিনা পয়সা ঘরে চলে গেছে, তাদের কথা চিন্তা না করে শুধু সমর্থন করে কি দ্বারা হবে? এটা কি মানে আমার মতে তো এটা নৈতিক নয়, এটা অনৈতিকতা। ঠিক আছে, ওদের চাকরি করছে, ওদের বেতন বাড়ানো হবে 22% দিয়ে, মতন চাকরি গেছিল, এখন মানুষকে ইতিহাস করবে, তাহলে মানুষ ইতিহাস করবে, আবার সরকার পরিবর্তন হয়ে যাবে, তখন কি হবে? শুধু তো অষ্টম দিনই সরকার থাকবে এমন নয়, সরকার তো দেখাতে কোথাও চিন্তা করতে হবে। যারা অনিয়মিত কর্মী, ত্রিপুরায় 40,000 অনিয়মিত কর্মী আছে, তাদের কথা চিন্তা করতে হবে। কারণ 2018 সালের প্রতিশ্রুতি ছিল তারা অনিয়মিত কর্মীদের নিয়মিত করেন, 10,300 দেশের স্থায়ী ব্যবস্থা করেন, যার কারণে শুধু বিজেপি কতটা পোষা ছিল, বিজেপি 52 ছিল 18 আগে, সেখান থেকে তারা 37 ভোটে বিজেপি জিতেছে, তারপর থেকে 32 ভোট হয়েছে, 4টা ভোট সিট কম হয়েছে। তারপর তাহলে এখন যে মানে তাদের কার্যকলাপ এই পরিণত হবে, আর 2টা সিট যদি কমে তাহলে 30 হয়ে যাবে, 50 হয়ে যাবে। ত্রিপুরা মাত্র যদি সমর্থন হারিয়ে নেয় তাহলে বিজেপি আবার ঘরে চলে যাবে। সুতরাং এই জায়গাটা দিয়ে মানিক সাহা বলুক, প্রধানমন্ত্রী যাই বলুক, সরকার যদি টিকে রাখতে হয় বেকার 40,000 বেকার এবং অনিয়মিত কর্মী যারা রয়েছে তাদের কথা চিন্তা করতে হবে। যারা চাকরি অলরেডি করছে 70,000 টাকা, 80,000 টাকার মতন কম নয়। ডেইলি যদি আপনি পাঠার মাংস দিয়ে বাঁচতেন তাহলে 70,000 টাকা শেষ হয় না। তারপর আবার হয়তো বিয়ে বাড়ি গিয়ে 70 থেকে 92,000 হবে বেতন, তারা কি করবে? সুতরাং যাদের পেটে ভাবছে তাদের ভাব দেওয়ার চিন্তা করুন, যাদের পেটে অলরেডি ভাব আছে তাদের পাঠা থেকে খাসি খাবে লাভ না। তো যাদের পেটে ভাব নেই তাদেরকে ন্যূনতম ভাবে ব্যবস্থা করে দেওয়াটা সরকারের এখন ন্যূনতম কাজ। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আজ যখন শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব কথাগুলো বলছিলেন, তারাও বিষয়গুলো উত্থাপন করেছিলেন। তাদের প্রত্যেকের কাছে আজ এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, পেশাগত দাবির বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, অর্জিত অধিকারের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তারা প্রত্যেকে নিজেদের মতন করে আলোচনা করছেন, তা না, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তারা স্মারকলিপি দিয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং আজ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ট্রেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল কি বলছেন আমরা একবার শুনবো। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ,
এই সময় আপনারা চেষ্টা করবেন সরাসরি আমাদের সঙ্গে কথা বলার। যখন আমাদের সঙ্গে সংযোগ স্থাপন হবে সঙ্গে সঙ্গে আপনার বক্তব্য রাখবেন এবং আপনি অন্য কোনো মাধ্যম থেকে আপনার বক্তব্য শোনার চেষ্টা করবেন না, সরাসরি এই অনুষ্ঠানে কথা বলবেন। নমস্কার, কে বলছেন? আমি থেকে বলছি স্যার। কথা বলুন। না স্যার, আপনাদের চ্যানেলে যে শব্দ পাই না তো, সাউন্ড আইয়ে না, ছবি আছে, একটু ঠিক দিতে পারেন। আপনারা যে স্থানীয় যে কেবল অপারেটর আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যে মূল বিষয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ত্রিপুরাতে টেট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে আসেন, টেট 1, টেট 2, এসটিজিটি এবং এসটিপিজিটি, প্রত্যেকেই 5 বছর তাদের জীবনের ফিক্সড স্যালারি বা ফিক্সড পেতে ত্রিপুরাতেই একমাত্র রাখা হয়েছে, যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো রাজ্য সরকার, সেখানে ডানপন্থী হোক বামপন্থী হোক, কোনো রাজ্য সরকারই সেখানে রাখেন না। একমাত্র ত্রিপুরাতেই আমরা 5 বছরের ফিক্সড সিস্টেমে আছি, যেটা আমরা মনে করি একটা অন্যায় কাজ, অমানবিক কাজ, এবং এর বিরোধিতা করেই এই সংগঠনের জন্ম হয়েছিল 2017 সালে। আমাদের 2016 সাল থেকেই টেট পরীক্ষা দিয়ে আমরা এসেছি। আমরা যদি লক্ষ্য করি, ত্রিপুরাতে টিপিএসসি বোর্ড পরিচালিত যেখানে পরীক্ষা হয়, সেখানেও ডাক্তার রাজ্যের লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে আপনারা যে কোয়েশনটা রেখেছেন আজকে সুধীর রঞ্জন মজুমদারের পর, এখন যে টেট টিচার একটা আন্দোলনের নামছে, তারা বুঝে গেছে এই গভর্নমেন্ট এবং যত যে বামপন্থী গভর্নমেন্ট ছিল, ওটা আমাদের সমস্ত দাবি দাওয়াগুলি তারা মানবে না এবং মানছে না। আমরা শিক্ষার্থী কর্মচারীরা বেতনটা অনেক খাপ নিচ্ছি, সেন্ট্রাল এবং অন্যান্য স্টেটের তুলনায় অনেক খাপ নিচ্ছি। আর ভারতে কোথাও নেই যে কোয়ালিফাইড টিচাররা তারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর তারা ফিক্সড পেতে চাকরি করছে। এখন গভর্নমেন্ট তো 18 সালের আগে তারা বলেছিল যে ত্রিপুরাকে ত্রিপুরাকে কোনো ফিক্সড পে বলতে কোনো কর্মচারী থাকবে না, সবাইকে রেগুলার পেতে চাকরি দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম কি এই পরবর্তী সময় তাদের 5 বছর হয়ে গেলেও তারা এখনো অনেকেই রেগুলার তারা পাচ্ছে না। তো আমরা টিচারকে আমি একজন কর্মচারী হয়ে তাদের কাছে আবেদন করবো, তারা কস্তুরী চৌহানি যে আমাদের ফেডারেশন আছে ওখানে তারা আসুক, ওরা ওখানে যদি আমাদের সঙ্গে আমরা ত্রিপুরাটাকে এই যে সুধীর মজুমদারের পথ অনুসরণ করে আমরা সামনে পেয়ে ত্রিপুরাটাকে কোনো ফিক্সড কর্মচারী রাখবো না, এটা আমরা কথা দিলাম, কথা দিতে পারছি হচ্ছে। এবং ওরা আসুক, আমরা দ্রুত আন্দোলন শুরু করি, এই গভর্নমেন্টকে তার জবাব নিয়ে দিই। ওরা আসুক এবং আমরা চেষ্টা করব ত্রিপুরা রাজ্যে যে বেতন বৈষম্য আছে সেটাকে আমরা কিভাবে দূর করা যায়, এই গভর্নমেন্ট থেকে আমরা সেটাকে আদায় করতে পারি কিনা। এই না পারে, ওদের তো বিদায়ের সংখ্যা প্রায় বেরিয়েই গেছে। তো তার পরবর্তী সময় আমরা চেষ্টা করবো আমরা কি করে তাদের, তারাও আমাদের সহকর্মী, আমরাও তাদের সহকর্মী। ভোট পেনশন স্কিম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে এখনো আছে, নতুন করে কংগ্রেস তাকে ওয়াদা দিয়েছিল সেটা তারা রক্ষা করেছে। আমরা চাই ভবিষ্যতে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের বিকল্প আর কিছু হতে পারে না, ফলে তারা কংগ্রেস ফেডারেশনে আসুক। ফেডারেশনে আসার পর আমরা তাদের নিয়ে যৌথ আন্দোলন শুরু করবো এবং তাদের কি করে রেগুলার করা হয় সেই ব্যাপারে আমরা যৌথ আন্দোলন কর্মসূচি আমরা নেব। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করলাম। নমস্কার। সেখানেও ডাক্তার রাজ্যের এবং ইঞ্জিনিয়ার, অধ্যাপক এবং বিভিন্ন পোস্টে টিপিএসসি যাদের নিয়োগ করেন তাদের কিন্তু প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের মধ্যেই আনা হয়। কিন্তু দুর্ভাগ্যের শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে। আর শিক্ষকদেরকে এই অবমূল্যায়ন আমরা কোনোভাবেই আজকে সমাজে
মেনে নিতে পারছি না। তো আমরা কি বলতে চাইছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এবং এটা দীর্ঘদিনের লড়াই, আজও এই লড়াই নমস্কার, আমরা কে বলছেন? অব্যাহত রাখছি এবং আমরা অচিরেই নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। সবাই হ্যান্ডিক্যাপের বেতন বেড়েছে, সবাই সবকিছু বেতন বেড়েছে, আমরা ওই রেশনের কোনো বেতন বেড়েনি না। আপনাদের কথা শোনার জন্য এই অনুষ্ঠান, আপনারা কথা বলুন। অব্যাহত রাখছি এবং আমরা অচিরেই এই যেন 5 ইয়ার্স ফিক্সড পলিসি বন্ধ হয় তার আবেদন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখছি। আমাদের ত্রিপুরাতে কর্মচারী শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বললে দীর্ঘকালের, সেটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান বিজেপি। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে অনিয়মিত কর্মচারীরা আছে, তারা কি সরকারে কিছু করছে না? নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ ক্যাপ্টেন দেখাচ্ছেন যে সুযোগ মানে হাতে মনে হচ্ছে, কিন্তু সুযোগটা এসেছে 2018-তে সুযোগ পাচ্ছে। কেন করছি কথাটা? ওনারা তো বলে দিয়েছিলেন আগে যে সরকার রাজ্যে সরকার আসি তাহলে কেন্দ্রীয় হারে কর্মচারী দেওয়া হবে, কেন্দ্রের কর্মচারী দিয়ে প্রদান করা হবে, কিছু আগে ওরা বলেছিল। সুযোগ তো তখনই মানুষ তো সুযোগ দিয়েছি, কর্মচারী সুযোগ দিয়েছে 2018-তে, এতদিন কেন করেননি? এতদিন সুযোগটা কেন হাতছাড়া করলেন? সুযোগটা মানে সতর্ক করেননি, মানুষকে করে করে এখন লাগিয়েছে, আজকে এই জায়গায় নিয়ে পৌঁছিয়েছে। আচ্ছা, এটা তো বলেছিল যে ফিক্সড বলে কিছু থাকবে না, সব হবে রেগুলার থাকতে হবে, এই কথা বলেছিল তো। আপনার এখন যে আছে আমাদের সম্মান সবার কাছে এখানে আছে, ফিক্সড কমার্সের কথা সবাই রেগুলার থাকে দেওয়া হবে। হ্যাঁ, যেহেতু সুযোগ হলে তো সুযোগ আমাদের তো সুযোগ দিয়েছে, ওনারা তো সুযোগ আমাদের দিচ্ছে না, সেই সুযোগটা আমরা পাচ্ছি না। বলেছিল না সেই কথাটা যে রোজ দেবে, বছর 50,000 চাকরি দেবে, তারপর সবাই হাতে স্মার্টফোন দেবে, বলেছিল কথা বলে। আরো অনেকগুলো সেগুলো নাই বললাম। আপনারা আপনার মাধ্যমে এইসব বোঝাচ্ছি, আমরা শুধু তার মানে যদি আমাদের সাথে তোমাদের সাথে পড়াশোনা করে 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 হাজার তার দিয়েছি, তার মানে কি ওরা সাইকেল দিতে পারেন না, দেবেন না, কথা করে করে আমাদের ঠকি সেই গান বাজনা বাজিয়ে মূল আর কাজে থাকবে, দেবে না, এরকমই চলবে। সুযোগ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া আমরা ওনার কম হতে দেওয়া, ওনার কম হতে দেওয়া না, কমানো ওরা দেওয়া না, আমাদেরকে মানুষকে কাজে ফেলে দিলে আমাদেরকে বঞ্চনা শিকার হচ্ছে, জায়গা পৌঁছেছি। হ্যাঁ, ওনারা নিজের
কথায় অনেক কিছু বলে, কাজ কিছুই না। হ্যাঁ, ওই জলের ট্যাপ উদ্বোধন করতে মন্ত্রী লাগে, তারপর কি বলে অন্নপ্রাশন কত খাওয়ার জন্য চলে যান, কাজ কি খাও তা আছে কি কাজ করতে না বলি দেখি মন্ত্রীদের কাজ বহু খাওয়া, গর্ভবতী মহিলাদের ভাত খাওয়ানো ইতিহাস থাকিয়ে দেখেছি অনেক থেকে চলে মন্ত্রী চলে যান। এটা তো কি বলবো ভাষা। বর্তমান বিজেপি জোট সরকারের সময়ও এটা অব্যাহত আছে। যেরকম ধরুন ডি এর পার্সেন্টেজ এখনো ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম স্টেটেই 55%, সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এর সঙ্গে রাজ্য সরকারগুলো সেখানে 58% দিয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পাই তলের দিক থেকে যদি দেখি ত্রিপুরা এবং মণিপুর এবং নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, বলছিলাম বললাম যে সাউন্ডটা ভালো আসছে না, ভালোই আসছে। এখন এই যে মানে চাকরি প্রথম দিন থেকে মানে ফিক্সড, এটা তো অ্যাকচুয়ালি মিশন ডকুমেন্টে ছিল, ফিক্সড কোনো শব্দ এখানে থাকবে না, অনিয়মিত বেতনের কোনো কর্মী থাকবে না। তো এটা এখন শিক্ষকরা কেন বলছেন যে মানে অনিয়মিত ভাবে তাদেরকে কেন নিয়মিত করা হচ্ছে? তাহলে এখন বলতে হয় 30 বছর আগে 35 বছর আগে সুধীর এখন বসে আছে, 2-3 দিন তো দেখছি আপনারা পুরা সেখানে একটা কথা বলছি আর কি, কারণ 88 পর থেকে ত্রিপুরা রাজ্যে কোনো পে কমিশন বসেনি। আমরাও আশা করি যে খুব সহসা এটা কার্যকর করা হোক, না হলে সুধীর বরঞ্জা যেটা করে গেছেন যে 25 বছর মানে সরকারের 20 বছর আর দশরথ দেবের 5 বছর, এই 25 বছরে কোনো পে কমিশন ত্রিপুরাতে জন্ম হয়নি। পে রিভিউ এবং পে ফিক্সেশন এই দুইটার পিছনে করে কিন্তু 25 বছর চালিয়ে গেছেন। তো আমরাও আশা করবো আপনাদের মাধ্যমে যে এটা যাতে শিক্ষকরা যেটা বলছে বা আমরা যারা আছি, হ্যাঁ শিক্ষক কর্মচারী বা ফিক্সড যারা আছে তাদের নিয়মিতকরণ এবং প্রচলিত যে ধারা আছে সেই অনুযায়ী যাতে এটা করা হয় আর কি, এটাই বলা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম মাননীয় সুধীর রঞ্জন মজুমদার প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, উনি যে কাজ করেছেন, উনি ত্রিপুরার কর্মচারীর জন্য একটা ঐতিহাসিক ঘটনা করে গেছেন। কর্মচারীদের স্বার্থ সুন্দরভাবে দেখেছেন এবং কর্মচারীদের পাওনা দিয়ে দিয়েছেন। আপনি বলছেন মাননীয় মানিক সাহারও সেই সময় এখন এসেছে, সেই সময় এসেছে আমরা বিজেপির সময়ে এমন কোন ঐতিহাসিক কাজ করেছে এমন ঘটনা আমরা দেখতে পাই। উনি কিন্তু কথায় কথা বলেন দেখতে আসুন, দেখে আসুন আমরা কত উপকার করেছি, কত উন্নয়ন করেছি, ওরা কথা কথা এটা বলেন না। তো এটার সাথে কিন্তু আপনাদের বুটলাবাদ দেখতে আসছি, পাশাপাশি রাস্তা উন্নয়নের যখন দেখাচ্ছে রাস্তার গর্ত দিয়েও পাশাপাশি দেখাচ্ছে, যখন স্কুল উন্নয়ন দেখাচ্ছে স্কুলে মাস্টার নেই এগুলি দেখাচ্ছে, যখন বিদ্যুতের উন্নয়ন দেখাচ্ছে তখন বিদ্যুৎ প্রায় সময় সেটা দেখাচ্ছে, আর তো বিদ্যুৎ করতে দাম পায়। মানে যখনও উন্নয়নের কিছু কথা বলেন পাশাপাশি
আনেন, সবকিছুই কথা বলেন, কিন্তু সবকিছুর সাথে কি ত্রিপুরার যে উন্নয়নটা হয়েছে আপনারা কেউ বলতে পারবেন? মুখে হাত দিয়ে বলুন তো কোন উন্নয়নটা কোন উন্নয়নটা হয়েছে কিভাবে উনি পড়াশোনা করেছেন, ওনার সেই মানসিকতা যদি থাকতো তাকে করতে পারত। আমরা ঠিকভাবে উনি টাকা পয়সা আনতে ঠিক কন্ট্রাক্টারের মাধ্যমে সমস্ত টাকা ত্রিপুরা থেকে বেরিয়ে যাচ্ছে। আর কন্ট্রাক্টাররা কি করছেন, সারা ত্রিপুরা রাজ্যের ব্যাংকেভাবেই মানুষ জানছে কন্ট্রাক্টাররা যত নিম্নমানের কাজ করছেন বের করে নিয়ে যাচ্ছেন, বের করে নিয়ে তাদের এই টাকা বিভিন্ন নেতৃত্বরা বিভিন্নভাবে ভাগ দিয়ে থাকেন, সেটা কিন্তু ত্রিপুরার মানুষ জানে। তো আমি সারা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা যত কি করেছেন ঠিকই আপনারা চ্যানেলে বলছেন যে একটা ঐতিহাসিক কাজ করার আপনাদের সুযোগ এসেছে। এই কর্মচারীদের সঠিক পাওনা দেওয়া না মিটিয়ে দিয়ে অষ্টম বেতন কমিশন আপনারা চালু করেন, সেটাও কিন্তু খুবই আপনার ত্রিপুরা এবং মণিপুর এবং পশ্চিমবঙ্গে সেখানে ডি এর পার্সেন্টেজটা কম, 33%। বাকি সব রাজ্যে আমাদের পার্শ্ববর্তী আসাম বলুন, অরুণাচল প্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, দিল্লি বলুন, সব রাজ্যে কিন্তু এখন 55% ডিএ পাচ্ছে। তো আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী এখন শিক্ষা দপ্তরেও দায়িত্বে, আমরা অনুরোধ করব যে আপনি অচিরেই এই ডিএ আমাদেরকে সম্পূর্ণ ডিএ প্রদান করার ব্যবস্থা করুন। ত্রিপুরাতে আমরা যারা এই যে জিটি, পিজিটি, ইউজিটি এই তিনটে স্কেলের মধ্যেই আপনারা জানেন আমরা আছি যারা শিক্ষক সমাজ, কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময়ে একটা চিন্তাধারার মানুষের কারণে, একটা সংগঠনের কারণে, আমি নামটা বলতে জানি, আপনারা জানেন, ইতিহাস ঘাটলে দেখবেন যে পিজিটির গ্রেড পের সঙ্গে জিটি এবং ইউজিটির, বিশেষ করে ইউজিটির এত গ্রেড পের ডিফারেন্স যেটা ভারতবর্ষের কোনো জায়গায় কোনো শিক্ষকদের এই অমানবিক কাজ করা হয়নি। এখানে সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে 1988 দেখুন, অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে স্টেট টিচার যারা আমরা আছি, আপনারা প্রতিনিয়তই আমাদের কর্মচারীদের নিয়ে কথা বলেন, জনসাধারণের জন্য কথা বলেন, সর্বক্ষেত্রে কিন্তু আপনারা কথা বলেন। প্রথমত আপনাদেরকে একদম খুবই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের টিভি বলতে। কারণ কেন আমরা যখন ত্রিপুরার মধ্যে প্রথম থেকে শুনে আসছি যে টিচাররা রেগুলার স্কেলে চাকরি পাওয়ার যে প্রথা এটা ছিল, এবং সরকার, আগের সরকার তারা কি করছে বলছিল যে ফিক্সড পে। তখন কিন্তু রতনলাল নাথ মহোদয়, ওনারা এমএলএ ছিলেন যদিও সরকারে নেই, ওনারা কিন্তু চিৎকার করে বলছিলেন যে রেগুলার পোস্টে ওনাদেরকে চাকরি দেওয়া হবে, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, যার মধ্যে টিচারেরও একটা অংশ ছিল। কিন্তু দেখা গেল বর্তমান অবস্থায় 7 বছরের উপর সরকার সময়কাল চলছে, এখন পর্যন্ত টিচারদের কিন্তু তোমার কপালের ভাগ্য খুলেনি। তার জন্য আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সমস্ত এই সরকারের মন্ত্রী মহোদয় যারা আছেন তাদেরকে বিনীত প্রার্থনা, বিভিন্ন রাজ্যের দিকে যদি তাকিয়ে দেখে আমাদের ত্রিপুরা কিন্তু নজিরবিহীন করছে। টিচাররা 5 বছর শিখছে, অথচ যারা মেডিকেলের 13 পেয়ে মেডিকেলের লিস্টে নাম আছে মেডিকেল অফিসারের, ওনারা কিন্তু আবার রেগুলার পোস্টে। এটা কিন্তু একদম খুবই কি বলবো, মনের মধ্যে আর জায়গা দেওয়া যায় না এইসব বিষয়গুলি দেখি। একটা টিচার এবং টিচারদের যে বেতন কাঠামো, বন্ধন ব্যাংকের যে মাস্টার, বন্ধন ব্যাংকের মাস্টাররাও কিন্তু বেশি পায় এই যে টেট 1 টেট 2 যে টিচাররা যারা আছে এখন বর্তমান অবস্থায়। তারপরেও যদি ফিক্সড পে যদি রাখে ত্রিপুরার মধ্যে টিচারদের, শিক্ষার মান কোথায় যাবে? বেতন দিয়ে শিক্ষার মান কিন্তু মাপা যায় না, এটা আমরা জানি। কিন্তু আমাদের শিক্ষককে সমাজের মেরুদণ্ড বলে ঘোষণা করেছিলেন এই সমাজের
বিশিষ্ট ব্যক্তিরা, কিন্তু তাতে আজকে যারা সাংবাদিক সম্মেলন করেছে আমাদের টিচারের সংগঠনের পক্ষ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকগুলি কথা, খুবই মূল্যবান কথা আলোচনা করেছেন আজকে এই সাংবাদিক সম্মেলনে, খুবই ভালো লাগলো। সেটাকে নিয়ে আপনারাও চর্চা করছেন, জনসাধারণ জনসমক্ষে আলোচনা হবে। এভাবেই যদি থেমে থাকে তাহলে হবে না। এটাকে, এই বিষয়টাকে নিয়ে যদি আরো বিস্তারিতভাবে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া যায়, মূল সিদ্ধান্ত যদি নেওয়া যায়, তাহলে উপকৃত হবো আর কি। ত্রিপুরা রাজ্যের টিচার সমস্ত মজুমদারের নেতৃত্বে 1988 সালে যখন সরকারটা ছিল, তখন বেতনের পার্থক্য ছিল 200 টাকার গ্রেড পে, পিজিটির সঙ্গে জিটির বা ইউজিটির। কিন্তু আজকে সেটা দাঁড়িয়েছে, আপনারা জানেন, আজকে ইউজিটির সেন্ট্রালের গ্রেড পে হচ্ছে 4200 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 2200 টাকা। জিটির সেন্ট্রালের গ্রেড পে 4600 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 2800 টাকা। দাদা, আমি রামনগর থেকে বলছি। আপনাদের এই ছবি আসছে কিন্তু সাউন্ড আসছে না চ্যানেলে, আজকে প্রায় 2-3 দিন ধরে। আপনাদের যে স্থানীয় কেবল অপারেটর আছে ওনাকে কাইন্ডলি বলবেন। হ্যাঁ, আপনাদের যিনি কেবল অপারেটর আছেন ওনাকে বলবেন। ছবি আসছে পরিষ্কার কিন্তু সাউন্ড হচ্ছে 2800 টাকা, এবং পিজিটিরও সেন্ট্রালে বেশি 4800 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 4200 টাকা। এই যে ডিফারেন্স বিটুইন জিটি, ইউজিটি অ্যান্ড পিজিটি, এটাকে যেন অচিরেই বন্ধ করা হয়, এবারই সুযোগ। কারণ আপনারা জানেন, সেন্ট্রালে কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেছেন যে 8ম বেতন কমিশন গঠন করবে এবং সেটা লাগু হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনাবেন। নমস্কার, আমি বলছি। যতজন সরকারি কর্মচারী আছে সবার বাড়িতে বাড়িতে একটা একটা ট্রেন, একটা একটা ফ্লাইট দেওয়া দরকার। আর এই তোমরা তো মোটামুটি খেয়ে পাচ্ছ, সাধারণ মানুষের কি অবস্থা, সাধারণ জনগণের কি অবস্থা? তোমরা চাকরি বলা যেগুলি আছে এডুকেশন ডিপার্টমেন্টের যারা আছে, ওরা তো চাকরি করে। মোটামুটি সমাতে পারেননি, সবাই ঠিক আছে। কিন্তু এই যে যারা আন্দোলন করছে, আরে সাধারণ মানুষ যে বেকার, দিয়ে পারলে যে রেখার কাছে তো দিতে পারে নাই, রেখার কাছে কি দিয়ে হয়, আমাদের কাছে দিয়ে হয়, সাপ্লাই ওয়াটার দিয়ে হয়, কিছু দিত, এমন তো ওদের কিছু পায় না, রেখার তো কিছুই পায় না। কিন্তু কর্মচারী দিয়ে লাগবে, গ্রামীণ বাড়ি থাকলে শহরের বাড়ি লাগবে। এই আগে যদি শহরের বাড়ি যদি থাকে, এখন চিনতে হবে, বিল্ডিং করতে হবে, বোঝাতে হবে। সাধারণ মানুষ কি, বেকার মানুষের কি অবস্থা? সব তো চাকরি এমন চাকরি, সব কিছু মন্ত্রমালা সব সামনে সব। এখন এই আমাদের কোথাও আসছে, এগুলি থেকে কর্মচ্যুত হচ্ছে, পলিটিক্যাল চাকরি হচ্ছে, দেখছে না। কিন্তু সরকারকে ভাবতে হবে দিয়ে দিয়ে কি হবে, দিয়ে দিয়ে সাধারণ মানুষ যাবে, কর্মচারী চালানো 5 তলা বাঁধবে, আর কর্পোরেটের চিন্তা যাবে, দিচ্ছে না দিচ্ছে না। ওরাদের দপ্তর যদি 200% দিয়ে দিয়েছে হবে না, কিন্তু ব্যাকআপের জন্য গভর্নমেন্টের কোনো চিন্তাই নেই, কোনো আন্দোলন নেই, কোনো নেতাও নেই, কোনো নেতাও নেই। ঠিক আছে, দেশটা তো এইভাবে চলছে। এটার জন্য কে বলবেন না, সাধারণ মানুষ কেউ বলবে না। আপনি আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ করছি,
টোটাল গভর্নমেন্ট সবাইকে অনুরোধ করছি, সাধারণ মানুষের কথা ভাবুন আগে। আর সাধারণ মানুষের তো যা পাচ্ছে ব্যবস্থা করেছে খেয়ে দেখতে পারবে, সাধারণ মানুষ কি করবে? বাচ্চা কিছু করছে, ওদের গাড়ি ঘোড়া বাড়বে, ফিল্ম বাড়বে, ওদের ভিতরে এনার্জি বাড়বে, বাড়বে। কারণ আমাদের সঙ্গে বুঝজন আছে, চাকরি করে চালক কিটা করছে, ওরা কিটা করছে, আরেকটাতে ঘন্টা করে এখন তোমরা ওদের সঙ্গে কথা বলা যায় না। আমার দিকে তো কোয়ালিটি বহুত খারাপ ওদের, পার্টি দ্রুত চাকরি পেয়ে গেছে। তখন তো পার্টি ছিল, পার্টির পলিসি কোনো ইয়ে ছিল না। আর বর্তমান যুগে এখন আমাদের সাধারণ মানুষ চাকরি মরছে, এটাকার কোনো পর্যন্ত কোনো ইয়ে বেড়েছে? সাধারণ কর্মচারী যারা রাস্তার লাইনে কাজ করছে, ড্রাইভার আছে, যাদের কোনো বেতন হচ্ছে, কোনো কিছু বেড়েছে? শুধু আমাদের পণ্যের জিনিস বেঁচে গেছে, কিন্তু পণ্যের কিছু বাড়ছে। আমি সরকারি অনুরোধ করবো, এই খালি কর্মচারী দিয়ে ভোট আসবে না, কর্মচারী দিয়ে সেটা হচ্ছে আপনার আগে জলপন্থাই করে সব এসে গেছে। এখন আর ওটা হবে না, যত কর্মচারী আছে কতজন চাকরি পেয়েছে এই আমল হয়েছে, সব তো আগে থেকে আমল সব চাকরি গেলা, সব তো সেই আমি সবার সাথে অনুরোধ করবো, দু সালের 1 জানুয়ারি থেকে এই সুযোগ রাজ্য সরকারের কাছে এখন এসেছে। এই অ্যানামলিসগুলি এই কমিশনের আগেই যেন দূর করা হয়, আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। অনেকদিন হয়ে গেছে, 13-14 বছর ধরে টিপিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। দীর্ঘদিন ধরে পর ইতিহাস ধরে সুযোগ এলো মানিক স্যার, আসলে দেখেন সুযোগ আসলেও কিন্তু তারা সুযোগ ব্যবহার করতে পারবে না। কারণ আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আশাবাদী ছিলাম, তবলি দিনে সরকার হলে ত্রিপুরা রাজ্যের অনেক সুযোগ হবে, কিন্তু আসার পরে আমরা দেখলাম পর 5 বছরের মধ্যে 2 মুখ্যমন্ত্রী। আসলে যদি সুযোগটা ব্যবহার করে কেন্দ্র রাজ্যে তবলি দিনের সরকার কর্মচারীকে দিয়ে দিতে পারে এবং নিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করতেও পারে এবং বেকারের কর্মসংস্থানও করতে পারে, কিন্তু করার তো এই সরকারের যারা নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু এই সরকারের যে মানসিকতা বা যে মানুষের উন্নয়ন করা কিভাবে করতে হবে সেটা কিন্তু তাদের কাছে এখন আমরা আগে বলেছিলাম, এখন বর্তমানে আজকে আমরা বলেছি, কিন্তু সেই মানসিকতাটা মন্ত্রিসভাতেও থাকতে হবে, ক্যাবিনেটেও থাকতে হবে, তাহলে এরা মানুষের সুযোগ কর্মচারীর সুযোগ তো দিয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষ দিয়ে যাবে, কিন্তু কোনোটাই তো নেই। তাদের এই সরকার আসার পরে কিন্তু তাদের এক বেড়াই ছাড়া তারা এই এক বেড়াই ছাড়াই কিছু আমরা ত্রিপুরা রাজ্যে কোনোটাই দেখতে পাই না, কিন্তু আর পাই মাঝে মধ্যে দেখি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন্ত্রীরা পরিদর্শন করছে, এলাকার মধ্যে পরিদর্শন করছে, সে এলাকার মধ্যে পরিদর্শন করছে, কিন্তু এইসব কথাগুলো তো কিন্তু ত্রিপুরা রাজ্যের কর্মচারী বেকার বলুন, শিক্ষিত যারা নিয়মিত কর্মচারী বলুন, তাদের কথা না, কিন্তু এই কথাটা কিন্তু এই বিজেপি সরকারের ইস্তাহারের কথা, কিন্তু বারবার প্রসঙ্গটা প্রতিনিয়ত আমরা আনি এবং আলোচনা করি এবং কর্মচারীরা আন্দোলন করতে বাধ্য হয়েছেন। কিন্তু সরকারের মানসিকতা থাকতে হবে, গ্রাম উন্নয়ন করতে হলে, কর্মচারীকে উন্নয়ন করতে হলে, ডিএ দিতে হলে কিন্তু মানসিকতা থাকতে হবে। সুধীর মজুমদার যেটা করেছে সে তার মধ্যে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে সুধীর মজুমদার কর্মচারীকে দিয়ে দিয়েছে, কিন্তু এই সরকার দিতে পারবে না, কারণ তাদের মধ্যে তাদের ক্যাবিনেটের মধ্যে কিন্তু দেওয়ার ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে বলে মনে করি আমরা। কারণ 7.5 বছর হয়ে গেল এখন পর্যন্ত একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করতে পারলো না, সমস্ত ডিপার্টমেন্ট গুলি শূন্য হয়ে উপরে রইল, কিন্তু নিয়োগ করতে পারেন সর্বক্ষেত্রে। কিন্তু আমরা আশা করি টিভি24 মাধ্যমে যেহেতু মানিক স্যার একটা সুযোগ নিল, এই সুযোগটা যাতে ব্যবহার করতে পারেন, সে আমরা আশাবাদী সামনে দেখবো কতটুকু সুযোগ ব্যবহার করে ত্রিপুরা রাজ্যের জনগণ এবং শিক্ষক বন্ধ
পদগুলো আছে হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তো এটা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব যাতে করে টিপিএসসির মাধ্যমে আবারও হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নেওয়ার প্রক্রিয়া জারি থাকে। এইগুলি আজকের বিশেষ করে সাংবাদিক সম্মেলনে আমাদের বিষয়বস্তু, এবং আমরা আবারও আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের মাধ্যমে আমাদের শক্তি আগামী দিন সরকারের কাছে আমরা সেই দাবি রেখে যেন সরকার সুধীর রঞ্জন মজুমদারের রেকর্ড ভাঙার অপেক্ষা রয়েছে, কিন্তু কিভাবে ভাঙবে? 2018 নির্বাচনের ইশতেহার তো 7-8 বছর হয়ে গেছে, এখনো পূরণ করতে পারেনি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে, কিন্তু নিয়মিত বন্ধ করে দিয়েছে। তো সুধীর রঞ্জন মজুমদার কোথায়, আর কোথায় এখন বর্তমান সরকার? কিভাবে পূরণ করবে ওরা? স্বপ্ন দেখে লাভ। সেই দাবি রেখে যেন সরকার অচিরেই সমস্ত দাবি পূরণ করেন। কমিশন একটা দীর্ঘদিনের দাবি। ত্রিপুরাতে চতুর্থ পে কমিশন আন্ডার দ্য লিডারশিপ অফ এক্স চিফ মিনিস্টার ফরমার সুধীর রঞ্জন মজুমদার, যিনি এখন নেই, ওনার সময় লাস্ট পে কমিশন হয়েছিল 1988 সালে, এবং সেই কমিশন দেখে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন কর্মচারী শিক্ষক সংগঠন আওয়াজ তুলেছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে যে আমরা ত্রিপুরার বেতন কাঠামো চাই। এটা কতটা গর্বের ছিল রাজ্যের মানুষ হিসেবে আজকে আমরা গর্বিত যে আজকের দিনে এরপর থেকে কিন্তু কোন সরকার, বামপন্থী সরকারগুলো 25 বছর চালিয়েছে, তারপরে এখন বিজেপি সরকার, আমরা কিন্তু পে কমিশন হুবহু পাইনি। আজকে একটা সুযোগ এসেছে, এবার যেন অষ্টম পে কমিশন হুবহু রাজ্যে লাগু হয় এবং সমস্ত ধরনের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা ঘোচানো হয়, তার দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। আপনারা জানেন এমইসিপি অর্থাৎ শিক্ষকদের প্রমোশন নেই। আমি যেরকম জিটি, একজন পিজিটি, এই শিক্ষকরা যারা, এরপরে কাস্টের ব্যাপারও আছে, জেনারেল কাস্ট যারা, তাদের কিন্তু চাকরি জীবন 30 বছর করলেও দেখা যায় প্রমোশন নেই, তারা চাকরির এই জিটিতে থেকেই রিটায়ারমেন্টে যায়। কিন্তু অন্যান্য পোস্টে কিন্তু করণিকে এলডিসি থেকে ইউডিসি, এরপরে অফিস সুপারিনটেন্ডেন্ট, হেড ক্লার্ক, প্রচুর প্রমোশনের সুযোগ রয়েছে। তার জন্য একটা সময় ত্রিপুরাতে এই সিস্টেম ছিল যে 10 বছর পরে তাকে পরবর্তী গ্রেড স্কেলে, যেটা পরের যে স্কেল, সেটাকে উন্নীত করা হতো। এরপরে আবার 7 বছর পরে, মানে 17 বছর চাকরি জীবন, তারপরে আবার 8 বছর পরে, 25 বছর পরে তাকে 3টে বার এভাবে আপগ্রেড করা হতো, যাতে করে সে প্রমোশনের পরের স্কেলের সুবিধা পায়, কিন্তু সেটা গ্রেডেশনের সুবিধা পায়। আজকে কিন্তু এটা অনেক দিন ধরেই রাজ্যে নেই। আমরা এই সুযোগের জন্য আমরা অনেকেই লক্ষ লক্ষ কোটি টাকা আজকে রাজ্যে আসছে না এবং রাজ্যের কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। আমরা বলবো আগের মতন করে এসিপি চালু করা হোক, এই দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা জানেন ফিটমেন্ট ফ্যাক্টরের একটা সমস্যা আছে। আমাদের এই সরকার আসার আগে বলেছিল যে আমরা আসলে সপ্তম বেতন কমিশন দেব, সেখানে এর আগের সরকার 2.25 দিয়েছিলেন, এই সরকার এসে 2.57 হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর 2.62%। এটা হচ্ছে যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে, এবং উপরের স্তরে যারা আছেন তাদের কোনো জায়গায় কোনো পোস্টে দেখা গেছে 2.72% এখানে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর তাদেরকে ইমপ্লয় করা হয়েছে। এটাও এবারে যেন ঘুচানো হয়, এই দাবিও আমরা এখান থেকে রাখছি। আপনারা এই যে সেন্ট্রাল পে স্কেল পরে যদি আমাদের রাজ্যে লাগু হয়, অনেকেই আমরা অবাক হই অনেক সময় যে অনেকেই বলেন যে শুধুমাত্র কি শিক্ষক কর্মচারীদের জন্যই সরকার, না, এরকম না। আজকে অর্থনৈতিকভাবে রাজ্যকে সমৃদ্ধশালী করতে গেলে রাজ্যের যে একটা বৃহৎ অংশের শিক্ষক কর্মচারী, প্রায় 1,40,000, সেখানে পুলিশ থেকে টিএসআর থেকে শুরু করে রাজ্যের সমস্ত অংশের যারা আছেন কর্মচারী, অশিক্ষক, শিক্ষক, প্রত্যেকেরই লাভবান হবেন। সঙ্গে এই টাকা যে সেন্ট্রাল থেকে আসবে, এই টাকা কিন্তু রাজ্যের বাজারে খাটবে। বাজার উন্নত হলে রাজ্যের সমস্ত সেকশনের মানুষ সেখানে নিজেদেরকে উন্নত করতে পারবেন এবং বাজার অর্থনীতির ক্ষেত্রে তার প্রভাব বিশাল আকারে পড়বে। এবং তার একটা বিরাট সুযোগ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহাজির কাছে আছে। কারণ আর 3 মাস পরেই, আপনারা জানেন, 2 মাস পরে, বিশেষ করে অক্টোবরের 31 তারিখের মধ্যেই ওনাকে কমিটেড করতে হবে আমি কর্মচারী শিক্ষকদের জন্য কি করতে চাই।
তারপরেই কিন্তু পে কমিশনের আন্ডারে চলে আসবে। 6 মাস বাকি থাকতে সেটা করতে হয়। তো আমি অনুরোধ করব, আমরা অনুরোধ করব রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনার কাছে সুবর্ণ সুযোগ, আপনি আবারও ইতিহাস তৈরি করবেন এবং এই ইতিহাসের মাধ্যমে আপনার প্রমাণ করবেন আপনিও একদিন এক কর্মচারী হিসেবে রাজ্যে ছিলেন। তাই কর্মচারীদের দীর্ঘদিনের এই বঞ্চনা, শিক্ষকদের বঞ্চনা অচিরেই যেন আপনি নিরসন করেন, তার দাবি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা রাখছি। এবং আরেকটি কথা বলছি, এখানে শিক্ষা দপ্তরের আধিকারিকদের আমরা দৃষ্টি আকর্ষণ করব, বর্তমানে দীর্ঘদিন পরে পোস্ট গ্রাজুয়েট টিচার বিভিন্ন সাবজেক্টে নেওয়া হচ্ছে। সেখানে আমাদের যে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্টের বা অ্যাডভার্টাইজমেন্টের সময় দেখা যায় কোনো কোনো জায়গায় দেখা যায় 1 ইয়ার টেম্পোরারি পোস্ট, 1 ইয়ার টেম্পোরারি পোস্ট নিয়ে আজকে যারা বসবে পিজিটি পরীক্ষায় তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে কি চাকরিটা 1 বছরের? তো আমি অনুরোধ করব রাজ্যের শিক্ষা আধিকারিকদের যারা আছেন তাদেরকে এটা ক্লেরিফাই করুন যে আপনারা বিবৃতি দিন যে না, এটা এরকম একটা সিস্টেম চলে আসছে যে আমরা এরকম লিখি, এটা নিয়েও বিভ্রান্তি আছে। কারণ কিছু কিছু দেখা যায় অ্যাপয়েন্টমেন্টে লেখা 2 ইয়ার্স প্রভিশনাল পিরিয়ড, তো এটা একটা মানা যায়, কিন্তু হঠাৎ করে টেম্পোরারি পোস্ট এরকম ভাবে যদি আপনারা বিজ্ঞপ্তি দেন তাহলে একটা বিভ্রান্তি আমাদের রাজ্যে চলে, সেটাকে আপনারা নিরসন করবেন। এই দাবিও আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাখছি। এবং বিশেষ করে আবারও বলবো যে বিভিন্ন ধরনের আমাদের দেখুন ট্যাট পরীক্ষা দিয়ে অনেকেই ওভারেজে আমরা কিন্তু অনেকেই এসেছিলাম একটা সুযোগ দেওয়াতে সুপ্রিম কোর্টের, কিন্তু এই সুযোগের ফলে আমাদের দেখা যাবে চাকরি জীবন খুব শর্ট। তাই আমরা আরো অনুরোধ করছি যাতে করে এই যে হেডমাস্টার হেডমিস্ট্রেসের প্রচুর সংকট রাজ্যে, একটা স্কুল লিডারশিপের বিরাট ভূমিকা, কারণ এইচএম হচ্ছে স্কুলের লিডার, তো উনি যদি মোটিভেটেড না হন তাহলে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সেরকম ভাবে। ভারতবর্ষের সরকার 2004 সালের পর থেকেই বিভিন্ন রাজ্যে পেনশন বন্ধ করে দিয়েছেন, মানে ওল্ড পেনশন স্কিম বন্ধ করে দিয়েছেন। তো ধারাবাহিকভাবে সেটা চলছে, বিভিন্ন রাজ্যে মানে এটাকে গ্রহণ করেছে। আমাদের রাজ্য সরকার 18 সালে ওল্ড পেনশন স্কিমটাকে বন্ধ করে নিউ পেনশন স্কিম চালু করেছিলেন। তো আমরা লক্ষ্য করেছি যে নিউ পেনশন স্কিম বা এখন ইউনিফাইড পেনশন স্কিম, এই দুটো নিয়েই রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে যে আসলে কি আমাদের পেনশনটা সুরক্ষিত হবে না হবে না, আমরা কি চাকরি জীবনের শেষে আমাদের পেনশন সঠিকভাবে পাবো না। তো এই যে আনসার্টেনিটি, এটা দূর করতে পারে একমাত্র ওল্ড পেনশন স্কিম। তো আমরাও আমাদের সাংগঠনিক ভাবে, আমরা যেহেতু একটা নতুন সংগঠন এবং সেখানে আমরাও দাবি করি রাজ্য সরকারের কাছে যারা নতুন চাকরিতে আসছেন তাদের ক্ষেত্রে ওল্ড পেনশন স্কিম ত্রিপুরাতে লাগু করা হোক। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে এই দাবিও রাজ্য সরকারের প্রতি আমরা রাখছি। এখন পর্যন্ত দেখুন এটা কিন্তু বাস্তব যে প্রথম দিন থেকে নিয়মিতকরণ করার জন্য আপনারা শুনলেন সেখানে শিক্ষক কর্মচারী নেতৃত্বের বক্তব্য, বিশেষ করে টেট শিক্ষক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদকের প্রতিক্রিয়া কিংবা বক্তব্য। তার পাশাপাশি তারাও তাদের বক্তব্য জোরালো করেছেন, রাজ্য সরকারের কাছে কথাগুলো পৌঁছে দিতে চেয়েছেন। তার আগে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর অফিসে তারা তাদের স্মারকলিপি দিয়েছেন। সেদিক থেকে কি হতে চলেছে, রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য সত্যি অর্থে এবার কি সুযোগ আসছে? পঞ্চদশ অর্থ কমিশনের শেষ মেয়াদে এসে ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার আগে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য কি অপেক্ষা করছে সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।